আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ৭১-এর মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল, বিচারের নামে অবিচার। রায়ের প্রতিক্রিয়ায় সত্যের জয়, মিথ্যার পরাজয় হয়েছে মন্তব্য করে দ্রুতই কারাগার থেকে এটিএম আজহার মুক্তি পাবেন বলে জানান তার আইনজীবীরা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এ রায় ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালে জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজকের মধ্যে দাবি মানা না হলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়কে অচল করার আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেবা প্রত্যাশী বা দর্শনার্থী কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে সচিবালয় এবং আশপাশের এলাকায় ডিএমপি সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করলেও মূল প্রবেশ পথের উল্টো দিকে উসমানী স্ট্রিটে মিলনায়তনের সামনে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা শীর্ষক বিক্ষোভ করছে জুলাই মঞ্চ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আমরা জানতে পেরেছি সচিবালয়ের ভেতরে ও বাহিরে পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে, সেখানকার বিস্তারিত খবর আমাদেরকে জানান। মারিয়া, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ের ভিতরে কিন্তু সকাল থেকে চলছে কর্মচারীদের বিক্ষোভ এবং এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েছিলেন যে বাইরে যে সরকারি 18 লাখের মতো প্রায় কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও তার সাথে একত্রতা ঘোষণা করবেন। ভেতরে তারা কর্মসূচি পালন করবেন, বিক্ষোভ কর্মসূচি, এবং বাহিরে সচিবালয়ের বাইরে তাদেরকে কিন্তু কর্মসূচি পালনের জন্য তারা ডাক দিয়েছিলেন। এরই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা দেখছি সচিবালয় প্রাঙ্গণে এবং সচিবালয়ের আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে বিজিবি, র্যাব, ইভেন পুলিশের যে সবচেয়ে আধুনিক যে ইউনিটটি রয়েছে সোয়াট, সেই সব সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন কেবল তাদেরকেই তাদের আইডি কার্ড দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরের কোনো দর্শনার্থী এমনকি সাংবাদিকদেরও এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে আপনাকে জানিয়ে রাখি যে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছেন। এই প্রেক্ষাপটে কিন্তু আপনাকে আরেকটু বলে রাখি যে বেশ কিছু বিষয় কিন্তু সেবা নিতে কিন্তু এই সচিবালয়ে আসেন অনেকেই। আমরা ইতিমধ্যে দু একজনের সাথে কথা বলেছি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা এক্সটেনশনের জন্য এখানে এসেছিলেন বিদেশিরা, তারা কিন্তু এখানে তাদের সেবাটি পাননি। তারা জানতেন না যে আজকে আসলে এখানে এরকম কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই কর্মসূচির ফলে আসলে এখানে বাইরের দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা এই বিষয়টি জানতেন না, এরকম আমাকে জানিয়েছেন। একই সাথে এই যে কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলনে আছেন ভেতরে তাদের সাথে কিন্তু
তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন, এবং সচিবালয়ের ঠিক বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কিন্তু তারা আন্দোলনে বসেছে, এবং প্রশাসনের যে 40 থেকে 45 জন কর্মকর্তার নাম এসেছে যারা ফ্যাসিবাদের দোষর, তাদের কিন্তু অপসারণ চাইছে তারা খুব দ্রুত। এরকম একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আজকে সচিবালয়ে সব রকমের কর্মকাণ্ড ভেতরে চলছে। তো আসলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে সেটি আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করছি। পরবর্তী সংবাদে আপনাকে আরো কোনো আপডেট তথ্য পাইলে আমরা জানানোর চেষ্টা করব। মারিয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর সংলাপে রাজনৈতিক অস্থিরতা কাটলেও সমস্যার সুষ্ঠু সমাধান হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কার না করে চাপ দিয়ে নির্বাচন আদায় হবে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন, আর এমনটি হলে ভুলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের চেতনা। এজন্য রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় সংসদ ভবনে জনগণের সাথেও সংলাপ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দাবি দাওয়া আদায় আন্দোলন, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, সব মিলে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট জটিলতা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুরু হয় সংলাপ। 2 দিনে 30টি রাজনৈতিক দলের সাথে তার সংলাপ সংকট কতটা কাটিয়েছে তা নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা। রাষ্ট্রচিন্তক ও লেখক ফরহাদ মজহার বলছেন, প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপ একটি ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা এটা একটা ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করেছেন যে এখানে জনগণের প্রতিনিধি, এবং এটাই অস্থিতিশীলতার প্রধান কারণ। রাজনৈতিক দলগুলো একান্তই লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, ফলে তিনি জনগণকে ভুলে গিয়ে ডক্টর ইউনূস লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন। সেনাবাহিনী বনাম আপনি আমলাতন্ত্র, এটাকে যেমন তিনি শক্তিশালী করেছেন, অন্যদিকে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে তিনি হাজির করেছেন। যারাই নির্বাচন চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। ভুল হয়েছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, কিন্তু আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। তো তাদেরকে যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তার জন্য আপনি একটা সামাজিক একটা আইনি প্রক্রিয়া শুরু করেন। আর শিক্ষক ও গবেষক অধ্যাপক মাহবুবুল্লাহর মতে, এই সংলাপে কেবল রাজনৈতিক দলগুলোর সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল বোঝাবুঝি দূর হয়েছে। সকলের মধ্যে উত্তেজনার ভাবটা প্রশমিত করার জন্য এই সংলাপ একটা বিরাট ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো বিক্ষোভ আন্দোলনের পথ ছেড়ে কথা বলার যে পথ, মত বিনিময়ের যে পথ, সে পথে তারা আসবে, এবং তার মধ্য দিয়েই তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করবে এবং দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। তাদের মতে শুধু নির্বাচনই শেষ কথা নয়, পরের পরিস্থিতি কেমন হবে এ নিয়েও চিন্তা করা এখন সময়ের দাবি। শেখ হাসিনা এখন ভারতে তার আশ্রয়ে রয়েছে, তার দল তো একটা বড় দল, অঘটন ঘটানোর মতো শক্তি তাদের আছে। তাদের এখন সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, এবং এদের পেছনেও রয়েছে ভারতীয় আধিপত্যবাদ। যাই কিছু ভাবি, তার আগে ভাবতে হবে আমাদের দেশের সার্বভৌমত্বটা ক্ষুণ্ণ হলো কিনা। যদি সংলাপ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে আইন শৃঙ্খলার ব্যাপারগুলোতে আপনি মনোযোগ দিতে পারছেন না। ইউনূস সরকার এটা উপলব্ধি করবে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবে। বাংলাদেশে কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কি আর কোনো প্রতিষ্ঠান নেই? আপনি মিডিয়াগুলো নেই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা নেই, সিভিল সোসাইটি নেই। উনি কৃষকদেরকে ডেকে নিয়ে কোনো কথা বলেছেন বাংলাদেশের কৃষি অবস্থা কী হবে? পার্লামেন্টে তার মানে খালি ওখানে সংসদ বসবে এমন কোনো কথা নেই। আপনার পার্লামেন্টকে জনগণের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, তর্ক করে বুঝান। দেখেন আমরা দেখি বিএনপিকে আমরা দেখি কী কথা বলতে পারে। ডক্টর ইউনূসকে চাপ দেওয়া চলবে না, সেটা জামাত ইসলামী বলি কি বিএনপি বলে না, চাপ দেওয়া চলবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দল ও জনগণ সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।